সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আর সকলে ভালো থাকতে হবে, না হলে আমার ভিডিও কে দেখবে বলুন। আবার আজকে একটা নতুন এপিসোড শুরু করেছি, আবার নতুন ব্লগে সকলকে আমার চ্যানেলে এক্সপ্লোর উইথ দেবদুলালে স্বাগত জানাই। আজকে আমি বেরিয়েছি খড়দার একদিনের কিছু কিছু দ্রষ্টব্য স্থান পরিদর্শন করতে। সেই স্থানগুলো আমি নিজে পরিদর্শন করব আর আপনাদেরও দেখাবো। তো আমার এই ভিডিওতে থাকুন। আমি আজকে শুরু করেছি খড়দায় লক্ষ্মীনারায়ণজির মন্দির। আপনারা যদি বলরাম হসপিটালের দিক থেকে আসেন, লক্ষ্মীনারায়ণজির মন্দির বললে যে কেউ আপনাদের পাঠিয়ে দেবে। সোনার মন্দির বলতে হবে, সোনার মন্দির বললে এই মন্দিরে আসতে পারবেন। এটা আদতে লক্ষ্মীনারায়ণ মন্দির। আপনারা আগের কিছু মন্দিরের ভিডিওতে আমাকে ভালো রেসপন্স করেছেন, তাই বেশ ভালো লাগছে এই নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের দিতে। তো থাকুন, আপনাদের দেখাই। আর যারা যারা আমার সঙ্গে রয়েছেন, যারা আমার সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। আপনারা দেখেন বলেই আমি আনন্দ পাই, আরও নতুন নতুন ভিডিও বানাতে বেরিয়ে পড়ি। তো চলুন আবার আজকে নতুন করে দিনটা শুরু করি শ্রীকৃষ্ণের নাম নিয়ে। আজকে খড়দা ভ্রমণ করি। চলুন আপনাদের এই লক্ষ্মীনারায়ণ মন্দির, মানে সোনার মন্দির নামে খ্যাত যে মন্দিরটি, সেটির চারিপাশ ঘুরে দেখাই। এটি পঞ্চরত্ন খচিত। দেখুন মন্দিরটি কি অপরূপ দেখতে। চারিধার একটা মনোরম পরিবেশ রয়েছে। চারিধারে দেখলে একদম সবুজের আনাগোনা, প্রচুর গাছ রয়েছে ভেতরে। ওই যে জায়গাটা দেখছেন, ওই যে বাড়িগুলো, ওখানে বৃদ্ধারা থাকে, একটি বৃদ্ধাশ্রম। মন্দির কর্তৃপক্ষই দেখেন, দেখাশোনা করেন। চলুন একটু চারিধারটা ঘুরে দেখাই আপনাদের। এখানে একদিনের জন্য আপনারা আসতেই পারেন, এসে দেখতে পারেন। এখানে ভোগের কোনো বন্দোবস্ত নেই, উৎসবের সময় ভোগ হয়। তাছাড়া আপনারা এমনি এসে খুঁজলে, এই যে জায়গাটা, এখানে মন্দিরের পুরোহিতরা থাকেন। এই যে বাড়িটা আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে বৃদ্ধাশ্রম রয়েছে, বৃদ্ধারা থাকে। চারিধারে সুন্দর বাগান দিয়ে সাজানো, বিভিন্ন ধরনের গাছগাছরা দিয়ে সাজানো মন্দিরটি। ওই যে বাড়িটা দেখছেন, এদিকটা হচ্ছে আপনার মুখ্য দ্বার। আর ওই যে বাড়িটা দেখছেন, ওখানে কেয়ারটেকাররা থাকেন, মন্দির কর্তৃপক্ষের কেয়ারটেকার যিনি। এটা মন্দিরের পেছন দিক। এই মন্দিরের খোঁজ হয়তো আপনারা পেয়েছেন। কারা কারা জানেন তারা কমেন্টস করে জানাবেন। কারা এসে ঘুরে গিয়েছেন কমেন্টস করে আমাকে জানাবেন। এবার চলুন গঙ্গার দিকে একটু এগিয়ে যাই। এদিকেও লোকেদের থাকার জায়গা রয়েছে, বাহাতে ভাড়ার ঘর, আর এখানে রান্না করার জায়গা রয়েছে। উৎসবের সময় এখানে রান্না বান্না হয়। এদিকে হচ্ছে গঙ্গা, ঠিক তার উল্টো দিকেই মন্দির স্থাপিত। চলুন মন্দিরের ভেতরে গিয়ে দেখি। বিগ্রহের দর্শন করি, চলুন ভেতরে। ভেতরকার পরিবেশ খুব সুন্দর, একদম নিরিবিলি, নিস্তব্ধ। এই মন্দিরের দোতলাটা দেখুন, একটি ঝুল বারান্দা মতো করা। এখানে সব মুনিঋষিদের ছবি রয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই গর্ভগৃহের দিকে। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির।
চলুন ভেতরে গিয়ে গর্ভগৃহে দেবতার দর্শন করি আর আপনাদেরও করাই। এখানে অধিষ্ঠিত নারায়ণ আর লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, দুটি শ্বেত পাথরের তৈরি। এই মন্দিরে প্রতিষ্ঠা দিবস এখানে লেখা রয়েছে 1353 21 বৈশাখ অক্ষয় তৃতীয়া শনিবার 1946 চৌঠা মে এই মন্দির স্থাপন করা হয়েছিল। এখানকার যেটা ইতিহাস জানতে পারলাম যে এই মন্দির স্থাপন করেছিলেন আমাদের স্বর্গীয় শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। সেই মুখ্যমন্ত্রীর গুরুদেব জ্যোতিষ্বরানন্দ স্বামীজি, উনি এই মন্দির স্থাপন করেছিলেন। তা এই মন্দির, এখানে একটি হসপিটাল আছে, সবকিছুই ওনার নামে আপনার সোপন করা হয়েছে। এটা হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণ সোপান মন্দির। আমি এখন এসছি এদিক থেকে, এসে এই দেখুন আপনার নাতুপাল ঘাট রোডের রাস্তা, যেখানে দুটি মূর্তি রয়েছে মহাপ্রভুর গৌর নিতাই। এখান থেকে আপনাকে সোজা ঢুকতে হবে নাতুপাল ঘাট রোডে। ঢুকে একটুখানি সামনে গেলেই আপনি রাধাকান্ত জিউর মন্দির পাবেন। আমি এখন এসে পৌঁছেছি রাধাকান্ত জিউর মন্দিরের নিকটে। দেখুন এটি একটি আটচালা মন্দির, আর শোনা যায় এটি খড়দহের সব থেকে পুরনো বিগ্রহ, যেটি এখানকার প্রতিষ্ঠাতা চাঁদ মুখোপাধ্যায় এটি প্রতিষ্ঠিত করেছিলেন গৌড় থেকে এনে। এই মন্দিরের ইতিহাস দেখুন, দেওয়ালে খোদিত রয়েছে রাধাকান্ত জিউ বিগ্রহ মন্দিরের ইতিহাস। প্রখ্যাত কামদেব পণ্ডিতের তৃতীয় অধস্তন পুত্র পণ্ডিত চাঁদ মুখোপাধ্যায় আনুমানিক 1478 খ্রিস্টাব্দে এক স্বপ্নাদেশের পেয়ে গৌড়ে যান। তারপরে জবনদের অত্যাচারে গৌড়ের বহুদিন হিন্দুর মন্দির বিগ্রহ নষ্ট হয়েছিল। বর্তমানে বিগ্রহের নিষ্ঠাবন ব্রাহ্মণ গৌড়ের নিকট এক জঙ্গলে লুকাইয়া রাখেন। বহু অনুসন্ধানের পর চাঁদ এই বিগ্রহ উদ্ধার করে খড়দহে নিজ বাটির পাশে এক আটচালা। এখন আমি এসেছি রাসখোলা ঘাট, খড়দা পৌরসভা রাসখোলা ঘাটের সামনে। আমি এখন যাব হচ্ছে আপনার রাসমঞ্চ পরিদর্শন করতে। এই ঠিক রাসখোলা ঘাটের উল্টো দিকেই হচ্ছে রাসমঞ্চ। আমি এখন এসে পৌঁছেছি রাসমঞ্চের সামনে, খড়দহের বিখ্যাত রাসমঞ্চ, যেটি রাসখোলা ঘাটের উল্টো প্রান্তেই অবস্থিত। চলুন রাস প্রাঙ্গণে ঢুকি। এই সেই বিখ্যাত রাসমঞ্চ, যেখানে শ্যাম সুন্দর জিউকে প্রত্যেক বছর রাসের সময় দোলায় করে নিয়ে আসা হয়। এখানে দোল খাওয়ানো হয়, তারপরে আবার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দোল খাওয়ানো হয়। এই স্থানটি অনেক প্রাচীন। খড়দহকে এক টুকরো মন্দির নগরী বলা হয়, বেশ কিছু কারণ আছে। সেই কারণে দেখতে থাকুন আমার ভিডিওটা, জানতে পারবেন আরো বিস্তারে। এখন আমি এসে পৌঁছেছি ঠিক শ্যামসুন্দর, খড়দা শ্যামসুন্দর মন্দিরের সামনে। এই হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের গেট। সামনেই মহাপ্রভু আর নিতাই প্রভুর ছবি খোদিত রয়েছে। এই গেটের ভেতরে প্রবেশ করি। দেখুন শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঠাকুরবাটি। চলুন আস্তে আস্তে প্রবেশ করি ভেতরে। এদিকে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এই তো মদন মোহন ঠাকুর বাড়ি। আপনারা যখনই শ্যামসুন্দর মন্দির দর্শনে আসবেন, ঠিক তার মুখদ্বার থেকে ঢোকার পরেই পাবেন বাহাতে মদন মোহন জিউর বাড়ি। এই হচ্ছে মদন মোহন ঠাকুর বাড়ি। চলুন উপরে গিয়ে বিগ্রহ দর্শন করে আসি। সামনে একটি তুলসী মঞ্চ রয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুন্দর খিলান বিশিষ্ট মন্দিরটি হলুদ আর লাল রং দিয়ে রং করা, দেখেই মনে হচ্ছে পুরাতন মন্দির। পরিবর্গার ছাদ। চলুন আস্তে আস্তে মদন মোহনজির দর্শন করে আসি, গর্ভগৃহের ভেতরে প্রবেশ করি। কারা কারা এই দৃশ্য দেখেছেন, এই মন্দির দর্শন করেছেন, আমাকে কমেন্টস করে জানাবেন।
ইনি হচ্ছেন রাধা মদন মোহন জিউ। কৃষ্ণের হরেক নাম মদন মোহন জিউ ওনারা। এবার আমি এগিয়ে চলেছি শ্যামসুন্দর মন্দিরের ভোগ রান্নাঘরের দিকে। এখানে প্রবেশ নিষেধ, তাও একটু দেখি ঢুকে যদি দেখানো যায় আপনাদের, আমাদের অনুমতি নিয়ে। এখানে পুরোহিতরা রয়েছেন যারা রান্না বান্না করেন ঠাকুররা। এইদিকে রান্নাঘর, প্রবেশ নিষেধ, তাই ঢুকলাম না। এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাব হচ্ছে আমাদের মূল মন্দির ফটকের দিকে, যেটি শ্রী শ্যামসুন্দরজিউর বিগ্রহ দর্শন করতে আমি চলেছি। আমার সঙ্গে রয়েছেন এখানকার কর্মকর্তা মিন্টু দা, উনি আমাকে গাইড করে দিচ্ছেন। এরপরে আমি এখানকার যিনি পুরোহিত রয়েছেন, মূল পুরোহিত, তার থেকে কিছু বক্তব্য নিয়ে নেব এই মন্দিরের সম্বন্ধে, রীতিনীতি সম্বন্ধে। আমি এখন এসে অধিষ্ঠিত হয়েছি রাধা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরের গর্ভগৃহের সামনে। আস্তে আস্তে বিগ্রহ দর্শনে এগিয়ে যাচ্ছি। পুরোহিত মশাই এখন শ্যামসুন্দর জিউয়ের পুজোয় রত। এই শ্যামসুন্দর জিউ হচ্ছেন বাংলার ৩ ঠাকুরের মেজ ভাই। ওনার দর্শনে জীবন সার্থক হয় আমরা জানি। যারা যারা দর্শন করেছেন বা যারা দর্শন করেননি তাদের জন্য এই ভিডিও। কেমন লাগছে জানাবেন। কি সুন্দর কারুকার্য খচিত মন্দির, একটা অপরূপ শান্তি রয়েছে এই মন্দিরে। যদি আপনারা আসেন, একবার এসে ঘুরে যান, খুব শান্তি পাবেন। ভেতরে একটি রূপোর সিংহাসন রয়েছে যেখানে শ্যামসুন্দর জিউকে বসানো হয়। বাইরের পরিবেশটা বেশ মনোরম। মহাপ্রভু আর নিতাই প্রভুর মূর্তি রয়েছে। এখানে একটি কাঠের সিংহাসন রয়েছে যেখানে বিভিন্ন আচার অনুষ্ঠানে মহাপ্রভুকে বা আপনার শ্যামসুন্দর জিউকে বার করে প্রতিষ্ঠিত করা হয়। তো বন্ধুরা, শ্যামসুন্দর মন্দিরের সেই শ্যামসুন্দরকে আপনাদের আমি দর্শন করালাম। দেখলেন আমাকে যিনি সাহায্য করেছেন, এখানকারই একজন কর্তৃপক্ষ, উনি আমায় নিয়ে গেছেন। এরপরে আমি মূল পুরোহিত, এখানকার মন্দিরের যিনি মূল পুরোহিত, তার থেকে জেনে নেব এখানকার রীতিনীতি, এখানকার পূজার সময় কাল, এখানে ভোগ নেব আজকে, সব কিছুই আপনাদের দেখাবো। থাকুন আমার এই ভিডিওর সঙ্গে, সব কিছু আপনারা দেখতে পারবেন। আমার যে মূল ভিডিও এর আগে আমি দিয়েছি, যেটা শ্যামসুন্দর মন্দিরের উপর, ওটাতে যদি আপনারা দেখেন সব তথ্য আপনারা পেয়ে যাবেন। থাকুন আমার সঙ্গে। দেখুন, ওনার ভোগ মাথায় করে সবাই নিয়ে আসছেন। পূজা হয়ে গিয়েছে, এবার ভোগ বিতরণ চালু হবে। সব একে একে মাথায় নিয়ে এসে এক জায়গায় সম্মিলিত করছেন। নানা প্রকার ভোগ রয়েছে। 14 রকমের ভোগ দিয়ে ওনাকে পুজো দেওয়া হয়, যেটি পরে এখানকার যারা পুণ্যার্থী বা যারা দর্শনার্থী সবাইকে বিতরণ করা হয়। আপনারাও সবাই এসে এখানে ভোগ নিতে পারবেন, নবরত্ন ভোগ। এই যে ভোগ দেখছেন, এটি এক একজন ঠাকুরকে অর্পণ করেছেন, আজকে সেবা দিয়েছেন। আমি এখন পেয়ে গিয়েছি শ্যামসুন্দর জিউর মন্দিরের প্রধান মূল পুরোহিতকে। আপনার নামটা মামা? বিশ্বনাথ মহাপাত্র। বিশ্বনাথ মহাপাত্র। আচ্ছা, এই মন্দিরের স্থাপনা সম্বন্ধে বা আপনি এই মন্দিরে কিভাবে পূজা আর্চা হয় সেটা যদি একটু বলেন। এখানে মন্দির মানে শ্যামসুন্দর প্রতিষ্ঠা করেছেন নিত্যানন্দ প্রভুর ছেলে। আচ্ছা, বীরভদ্র প্রভু। হ্যাঁ, ওনার প্রতিষ্ঠা। এখানে সেবা পুজো সারাদিন মানে 5 বার ভোর মঙ্গল আরতি হয় 4:30টায়। সকাল 8টার থেকে 9টার মধ্যে স্নান, বেশ সিঙ্গার সব হয়। 9:30 পৌনে 10টার মধ্যে জলপানির যেটা মেন পুজো হয়ে গেল। এরপর 12:30 থেকে 1টার মধ্যে অন্নভোগ হয়, শয়ন হয়ে গেল। বিকেল 5টায় আবার মন্দির খোলা হয়। 5টার থেকে রাত্রি 9:30, মানে সন্ধ্যা আরতি হচ্ছে 7টায়। এখন রাতের পরে এটা আধ ঘন্টা কমে যায়। রাতের পর আধ ঘন্টা কমে 6:30টায় হয়। আর শয়ন হয় 9:30 এখন।
আর এখানে আপনার বাৎসরিক পুজো কবে হয়? বাৎসরিক বলতে মাঘী পূর্ণিমাটা, যেটা প্রতিষ্ঠা দিবস। মাঘী পূর্ণিমা, এটা মাঘী প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, মানে 3 ঠাকুর যেটা দর্শন হয়, মানে হ্যাঁ। আমাদের শ্যামসুন্দর উপরে রাধা বল্লভজি আর নন্দদুলালজি। হ্যাঁ, ওইটা মাঘী পূর্ণিমা। আচ্ছা, ওই দিন 3 ঠাকুর দর্শন, এখানে বিশাল ব্যাপার, খুব বড় আচ্ছা। একটা অনুষ্ঠান। এখানে কি মানে মাঘী পূর্ণিমার দিনই মূল অনুষ্ঠান হয়? না, মূল অনুষ্ঠান তো সারা বছর বিভিন্ন আছে। না না, আমি মূল অনুষ্ঠান বলতে ধরুন প্রধান যে উৎসবটা সেটা মাঘী প্রধান পূর্ণিমা। উৎসব এখানে রাস। রাস, আচ্ছা রাস, আচ্ছা। দোল। হুম, রাসটা দুবার হয়ে গেল, একটা শারদীয়া রাস হয়ে গেছে কোজাগরী লক্ষ্মী পূজার থেকে 3 দিন। হ্যাঁ। আর এই যেটা মেন রাস, সেটা হচ্ছে এই সামনে রাস পূর্ণিমা যেটা হবে। হ্যাঁ, এই রাস পূর্ণিমার সামনে যে আসছে 27শে নভেম্বর, এইটাই হচ্ছে সব থেকে বড় আচ্ছা রাসটা। আচ্ছা, মানে শ্রীকৃষ্ণের লীলা যত আছে সব লীলাগুলো এখানে আছে। মানে বৈশাখ মাসে ফুল দোল, আচ্ছা যেটা বুদ্ধ পূর্ণিমা, আচ্ছা, ঠিক আছে। গুরু পূর্ণিমা আছে, ঝুলন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, শারদীয়া রাস, রাস, তারপর তার লাস্টে দোল, মানে এরকম সবই আছে। তার মাঝখানে ওই মাঘী পূর্ণিমাটা, যেটা মাঘী প্রতিষ্ঠা দিবস। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখলেন আমি এখানকার যে মূল পুরোহিত তার থেকে কিছু তথ্য জানার চেষ্টা করলাম এই শ্যামসুন্দরজির মন্দিরের ব্যাপারে। তো আপনাদের জানানোরও চেষ্টা করলাম। অনেকেই হয়তো জানতে চান বা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে অনেকে জানতে চান, তো সেটা জানানোর চেষ্টা করলাম আপনাদের। তো দেখুন, আরও বেশ কিছু তথ্য নিয়ে আসবো খড়দায়। আজকে পুরো দিন ঘুরবো, আরও বেশ কিছু মন্দিরের তথ্য নিয়ে আসবো। থাকুন আমার সঙ্গে এই ভিডিওতে। এখনই এবার আমি ভোগ নেব। ভোগটা এখানে বসে খেতে পারবো না, ভোগটা নেব, নিয়ে বাড়িতে চলে যাব। আপনাদের মানে শ্যামসুন্দরজির যে ভোগ দেওয়া হয়, সেটা কত ধরনের ভোগ দেওয়া হয়, কি কি ভোগ দেওয়া হয়, সেটাও দেখালাম। তো থাকুন আমার সাথে। ওই হচ্ছে শ্যামসুন্দর মন্দির, আর ঠিক তার অপর পারেই রয়েছে কুঞ্জবাটি, নিতাই প্রভুর বাসস্থান, শ্রী গৌর নিতাই। চলুন আস্তে আস্তে প্রবেশ করি। শোনা যায় এই স্থানেই নিতাই প্রভুর পুত্র আর কন্যা দুজনে জন্মগ্রহণ করেন। নিতাই প্রভুর পুত্রের নাম বীরভদ্র গোস্বামী আর কন্যার নাম গঙ্গামণি দেবী। এই দেখুন, ফলকে খোদিত রয়েছে নিত্যানন্দ প্রভুর পুত্র কন্যা বীরভদ্র গোস্বামী, গঙ্গামণি দেবীর জন্মস্থান। জয় নিতাই। এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর মন্দির। এখন দুপুরবেলা হয়ে গিয়েছে, তাই বন্ধ রয়েছে। তাও আমি চেষ্টা করছি আপনাদের বিগ্রহের দর্শন করানোর জন্য। এই মন্দিরে গৌর নিতাই দুজনেই অধিষ্ঠিত। সামনে কৃষ্ণ আর রাধা রয়েছেন। এই ঠিক মন্দিরের অপর পারে একটি সুবিস্তৃত ময়দান রয়েছে, যেখানে বিভিন্ন উৎসবে লোক আসেন, নিজেদের গাড়ি রাখেন। গাড়ি রাখার প্রত্যেক দিনকার কস্ট হচ্ছে 20 টাকা। এই বাড়িতে পুলিশরা থাকেন রক্ষণাবেক্ষণের জন্য। পশ্চিমবঙ্গ সরকার থেকে পুলিশদের রেখেছেন এখানে। বাংলার 3 ঠাকুরের সম্বন্ধে অনেক মতবিরোধ রয়েছে। কেউ বলেন বাংলার 3 ঠাকুরের প্রতিষ্ঠাতা নিতাই প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী। আবার কেউ বলেন এই 3 ঠাকুরের স্থাপনা করেছেন রুদ্রদাম পণ্ডিত। তো এই কন্ট্রোভার্সি আমার সঠিক জানা নেই ইতিহাস সম্বন্ধে। তো বন্ধুরা, এখন আমি এসেছি শ্রী গোপীনাথজির মন্দিরে। এই হচ্ছে শ্রী গোপীনাথজির বাটি। ঠিক নিত্যানন্দ প্রভুর বাসভবন, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে গোপীনাথজির মন্দির। চলুন যাই। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই গোপীনাথজিউয়ের দর্শন করতে। আমি এখন গোপীনাথজিউয়ের মন্দিরের সামনে এসেছি।
এখানে দুটি মূর্তি রয়েছে। ওপরে গোপীনাথজি বিরাজ করছেন, নিচে মদন মোহনজিও বিরাজ করছেন। চলুন এই মূর্তির প্রতিষ্ঠা আর এই মন্দিরের স্থাপত্য সম্বন্ধে একটু জেনে নিই এখানকার প্রতিষ্ঠাতাদের কাছ থেকে। আমি এখানকার মেজ গোস্বামী পরিবারের একজনের সঙ্গে দেখা হয়ে গেল, তো ওনার থেকে একটু জেনে নিই এখানকার ইতিহাস, এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে। আপনার নামটা? আমার নাম দেবেন্দ্র মোহন গোস্বামী, এবং এটা হচ্ছে গোপীনাথজি মন্দির। আমাদের বংশধর, আমাদের বংশের বা আমাদের কুলদেবতা। আচ্ছা। আর আমাদের শ্যামসুন্দর মন্দির আমাদেরই মন্দির, কিন্তু কলকাতা খর্দা মিলিয়ে 400 ঘর সেবাইতের মন্দির, কিন্তু এটা সম্পূর্ণ আমার বাড়ির মন্দির। এটা নিজস্ব মন্দির, এই গোপীনাথজির মন্দির হচ্ছে ওনাদের নিজস্ব মন্দির। ওকে। আমাদের এই মন্দিরে যে এই ঠাকুর রাসে ওইখানে ওঠেন 4 দিন ধরে। আর যে অন্যান্য পালা তো আছেই, জন্মাষ্টমী, রাধাষ্টমী, কৃষ্ণের যত। এটা কত বছর পুরনো মন্দির বা কত বছর পুরনো বিগ্রহ? 300-350 বছরের। 300-350 বছরের পুরনো বিগ্রহ, মানে যেমন শ্যামসুন্দরজি তেমনই তত। শ্যামসুন্দর আরো বেশি। আচ্ছা, শ্যামসুন্দর আরো বেশি। হ্যাঁ, শ্যামসুন্দর নিত্যান্ত সন্তান বীরভদ্র মহাপ্রভু 3 ঠাকুর এক পাথরে তৈরি করেছিলেন। এখানকার শ্যামসুন্দর, ওপরে রাধাবল্লভজি, আর ওইদিকে হচ্ছে নন্দদুলালজি সাইবনাথে। বাকি অংশটুকু এইখান থেকে যে দরকুমারি বলে জায়গায় স্কুলের পেছন দিকে রয়েছেন, সেটাও পূজিত হয়। সেটা কি দেখা যেতে পারে? হ্যাঁ, দেখা যেতে, সব সময় দেখা যেতে পারে। আচ্ছা, ওটা খোলাই থাকে। কোথায় কোথায় ওটা? এইখান থেকে মোড় পর্যন্ত যে একটু সোজা চলে যাবেন। কি জায়গাটার নাম বলবো? কি বলবো? শিবনাথ স্কুলের পাশেই দরকুমারি। দরকুমারি? হ্যাঁ, শ্যামসুন্দরের বিগ্রহের পাথরটুকু ওইখানে, অবশিষ্ট পাথরটুকু রয়েছে। ঠিক আছে, এই ব্যাপার। আর এইখানে আমাদের বংশের এই ঠাকুর হচ্ছে 360 বছর। আমাদের মা দুর্গার পুজো হয় 493 বছর ধরে। বীরভদ্র মহাপ্রভু নিত্যানন্দ প্রতিষ্ঠা করেছিলেন যে ঠাকুর পুজো, দুর্গা পুজো, হ্যাঁ, কাত্যায়নের দিয়ে সেইটার পুজো আমাদের এই ওই ওপর এখনো বেদি রয়েছে ওখানে। আচ্ছা। আর এইটা হচ্ছে দুর্গা দালান কি? আচ্ছা, 493 বছর ধরে। এই 493 বছরের পুরনো দুর্গা দালান দেখাই আপনাদের। এখানেই রয়েছে দুর্গা দালান, এই হচ্ছে দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয়। আমি এখন এসেছি মা অন্নপূর্ণা মন্দির। আমরা সবাই জানি শিবশক্তি অন্নপূর্ণা মন্দির আপনার ব্যারাকপুরে রয়েছে। খড়দাহতেও শ্যামের ঘাটের পাশে মা অন্নপূর্ণার একটি অতি প্রাচীন মন্দির রয়েছে। সেই মন্দিরটা দর্শন করতে আজকে এসেছি। দেখুন আমি কোথায় আছি, এই হচ্ছে শ্যামের ঘাট, আর এই হচ্ছে দেখুন দোল মঞ্চ, যেখানে শ্যামসুন্দরকে আনা হয় প্রত্যেকবার দোলে। ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে আপনার জিসি বড়ালের বাড়ি, শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির, যেটা 1298 সালে স্থাপন করা হয়েছিল। দেখুন, চলুন এবার এগিয়ে যাই আমরা ভেতরে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দির, চারিধারে প্রশস্ত জমি, সবুজের আনাগোনা। চলুন মন্দিরের দিকে এগোই। মন্দিরের দিকে যেতে গেলে বাহাতে একটি পুকুর রয়েছে, পুকুর পাড়টা বাঁধানো, খুব সুন্দর। এই হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির খড়দাহের। এখন মন্দির বন্ধ রয়েছে, আমি পরে এসে আপনাদের দেখাবো। এই হচ্ছে বিখ্যাত দোল মঞ্চ, যেখানে প্রত্যেক বছর দোলের সময় শ্যামসুন্দরজিকে এনে তোলা হয় আর চারিধারে ঘোরানো হয়, তারপরে দোল শুরু হয়। এই হচ্ছে শ্যামসুন্দর, মানে শ্যামসুন্দরের ঘাট, খড়দাহের ফেমাস, যেটা সবাই জানেন, শ্যামের মন্দিরের পাশ থেকে যেতে হয়। এই হচ্ছে ঘাটটি, এখানে টিকিট কাউন্টার। এই হচ্ছে ফেরিঘাট, দেখাই আপনাদের। ওপারে হচ্ছে রিষড়া আর এপারে হচ্ছে খড়দা। তো যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা রিষড়া হয়ে বা শ্রীরামপুর হয়ে খড়দাতে বা রিষড়া ঘাট পেরোলেই আপনারা শ্যামের মন্দিরে আসতে পারবেন। আমি এখন এসেছি অন্নপূর্ণা মন্দিরের দর্শন করতে, মা অন্নপূর্ণাকে দর্শন করতে। এখানে স্পেশাল রিকোয়েস্ট করায় মন্দিরের দুয়ারটি খুলে দিলেন পুরোহিত মশাই। যাই ভেতরে গিয়ে মায়ের দর্শন করে আসি।
এই অন্নপূর্ণা মন্দিরটি শ্যামসুন্দর শ্যামের ঘাটের কাছেই জিসি বড়ালের বাড়ির অন্নপূর্ণা মন্দির। আসলে আপনারা এখানে একবার দর্শন করে যাবেন। খুব সুন্দর, দেখুন সুন্দর গঠনশৈলীর সেই পুরাতন কড়িবর্গার ছাদ। মাকে দর্শন করাই। দেখুন মা অন্নপূর্ণা আর মহাদেব দুজনেই বিরাজ করছেন একটি কাঠের সিংহাসনে। এটি অনেক পুরনো মন্দির। এখানে ঠাকুরমশাইয়ের থেকেও জানতে পারলাম ওনার জন্মেরও আগের মন্দির, আর আপনাদের তো দেখালামই কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের ভেতরটা, এখানে ঠাকুর মশাইদের থাকার জায়গা রয়েছে। চলুন, মায়ের দর্শন হয়ে গেছে। আজকে আমি আপনাদের একটা অজানা ইতিহাস বা একটি অমূল্য জিনিস, যেটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেখায়নি, সেটি দেখাবো। আপনারা সবাই তিন ঠাকুরের নাম নিশ্চয়ই জানেন, নন্দদুলাল, রাধাবল্লভ অ্যান্ড শ্যামসুন্দর। সেই তাদের যে পাথরটা, যেটা শোনা যায় যে পাথরটা ভেসে এসেছিল খড়দাঘাটে ভেসে আসায় সেই পাথর থেকে তিন ঠাকুরের সৃষ্টি হয়েছে। সেই তিন ঠাকুরের সৃষ্টির পরে যে অবশিষ্ট অংশটা, সেটা কোথায় আছে সেটা দেখাই। দেখুন, এই হচ্ছে দরকুমারী মন্দির। এইখানে দেখুন যে শিলাটি দেখা যাচ্ছে, এই শিলাটি হচ্ছে সেই পাথরের অবশিষ্ট অংশ। বাংলার তিন ঠাকুর তৈরি করার পরে যে অবশিষ্ট অংশটি রয়েছে, সেটাই এই তিন ঠাকুরের অবশিষ্ট অংশের কোষ্ঠী পাথরটি এখানে রয়েছে। দেখুন, আর একটু ভালো করে দেখাই আপনাদের। এটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেখায়নি, আমি আপনাদের দেখালাম। যদি খড়দায় কোনোদিন আসেন, এই পাথরের দর্শন নিশ্চয়ই করবেন, আপনাদের জীবন সার্থক হবে। দেখো, এখন এসে পৌঁছেছি আমি মহাপ্রভু নবরত্ন মন্দিরের সামনে। এটি 9টি চূড়া বিশিষ্ট মন্দির বলে এটিকে নবরত্ন মন্দির বলা হয়। মহাপ্রভু নবরত্ন মন্দির, তার মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমি প্রবেশ করি। চলুন, এটি শ্যামসুন্দর মন্দিরের কাছেই। আপনারা যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আসতে পারবেন খুব সহজে। খুব নিরিবিলি পরিবেশ। এখানেও আপনি ভোগ পেতে পারেন, কিন্তু ভোগের জন্য আপনাকে ফোন করে আসতে হবে। আমি ফোন নাম্বার দিয়ে দেব। এই দেখুন নবরত্ন মন্দির। এটি শোনা যায় যে বর্ধমান রাজাদের দ্বারা তৈরি এই মন্দির। এটি প্রায় 300-350 বছর পুরনো মন্দির। চলুন আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে দেবতার দর্শন করি। মন্দিরে যিনি অধিষ্ঠিত রয়েছেন তার দর্শন করি। চলুন, গেটটা বন্ধ আছে, একটু জুম করে দেখাই। দেখুন কে আছেন ভেতরে। জয় নিতাই, জয় গৌর। ভেতরে মহাপ্রভু নিতাই প্রভু দুজনেই রয়েছেন। শ্রীকৃষ্ণ আর রাধারও মূর্তি রয়েছে। জগন্নাথ দেবও অধিষ্ঠিত রয়েছেন সিংহাসনে। এখন আমি এসেছি খড়দার বাবুঘাটে যে 26 বিখ্যাত 26 শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের প্রাঙ্গণের সামনে এসেছি। চলুন দেখাই আপনাদের এই শিব মন্দিরের ভেতরকার অংশ, সবই দেখাই এক এক করে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এই মন্দির চৌহদ্দির ভিতরে। এখানে 26 শিব মন্দির খুবই বিখ্যাত। এটি জানা যায় আগে রামহরি বিশ্বাস আর পণ্ডিত প্রাণকৃষ্ণ বিশ্বাস এই 26 শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। খড়দাহে তখন ওনারা ল্যান্ডলর্ড ছিলেন। দেখাই আপনাদের কটি শিব মন্দির রয়েছে। দেখুন, এখন এটি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, ওনারাই রক্ষণাবেক্ষণ করছেন।
আস্তে আস্তে রেনোভেট হচ্ছে। ভেতরে দেবতা অধিষ্ঠান করছেন ভোলেনাথ। কি সুন্দর কারুকার্য খচিত দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর এই 20। এখানে 20টি শিব মন্দির অবস্থিত। আর ঠিক তার অপর পারে আরো 6টি শিব মন্দির রয়েছে। যে আপনাদের বলছিলাম 26 শিব মন্দির এখানকার যে বিখ্যাত জায়গা, সেখানে এসে আপনারা একবার ঘুরে যাবেন, খুব ভাল লাগবে। খড়দাকে টেম্পল সিটি বলার পিছনে এই শিব মন্দিরেরও বড় অবদান রয়েছে। এখানে দেখুন মায়ের বেদি করা রয়েছে, মায়ের পুজো হয়। বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দির সুন্দর সেই পুরাতন গঠনশৈলীর নমুনা হিসেবে দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। আনুমানিক 400-500 বছর পুরনো এই মন্দির। আপনারা যদি এখানে আসেন খড়দাতে, বলবেন বাবুঘাট যাব, বাবুঘাট 26 শিব মন্দির, তাহলে এখানে চলে আসতে পারবেন। এটি হচ্ছে খড়দার বাবুঘাট, যার পাশে সেই 26 শিব মন্দির অবস্থিত। ওইদিকে শ্রীরামপুর মাহেশ, আর এই হচ্ছে খড়দার বাবুঘাটের দালান ঘাটটি। চলুন এবার যে বাকি 6টি শিব মন্দির রয়েছে সেটির দর্শন করা। ভিতরে সুন্দর বাগান করা রয়েছে। প্রায় গঙ্গার পাড়ে অবস্থিত এই মন্দির। এখানে দেখুন 1 2 3 4 5 6 6টি মন্দির রয়েছে। কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লেগে যদি থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন। আমার একদিনের খড়দা ভ্রমণ সম্বন্ধে যে যে তথ্যগুলো ছিল, যা যা আমি জানতাম, সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। আমি যেভাবে এসছি সেভাবে যদি আপনারা ঘোরেন তাহলে একদিনে খুব সুন্দরভাবে খড়দাকে দেখে নিতে পারবেন। খড়দাকে আমাদের উত্তর 24 পরগনার টেম্পল সিটি বলা হয়, শ্রীপাঠ খড়দাও বলা হয়, যেহেতু শ্যামসুন্দরের মন্দির রয়েছে। 3 ঠাকুরের মেজো ভাই সবাই জানেন। আসবেন, এখানে 26 শিব মন্দির, যেটি বাবুঘাটে অবস্থিত, খুব বিখ্যাত। রাসমঞ্চ, রাসখোলা মাঠ, তারপরে শ্যামসুন্দরের ঘাট, অন্নপূর্ণা মন্দির, সব কিছু দেখানোর চেষ্টা করলাম। দোলমঞ্চ। তো যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে আশীর্বাদ করবেন, লাইক করবেন, আমার সাথে থাকবেন, নতুন নতুন ভিডিওর সঙ্গে থাকবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আরও নতুন উৎসাহ নিয়ে নতুন নতুন ভিডিও বানাতে এগিয়ে যাব। তো যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আসবো, সেগুলো আপনারা দেখতে পারেন। ছিল যারা শ্যামসুন্দর মন্দিরের সম্বন্ধে জানতে চান, আমার একটা পুরো ব্লগ রয়েছে শ্যামসুন্দরের মন্দিরের উপরে, সেটা আমার আই বাটনে দেওয়া থাকবে, সেটা দেখলে আপনারা দেখতে পারবেন। আশা করি ভালো লাগবে, থাকবেন আমার সাথে। আসি তাহলে আজকে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।